বাংলাদেশেই হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি। ব্যাংকের তালাও ভাঙা হয়নি, এমনকি কারো মাথায় অস্ত্রও ঠেকানো হয়নি, অথচ চোখের পলকে গায়েব হয়ে গেল প্রায় 10,000 কোটি টাকা। কিভাবে সম্ভব? ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতির এই দুর্ধর্ষ ঘটনার সূত্রপাত 4 ফেব্রুয়ারি 2016 সালে। সময় বিকাল 3:30। বাংলাদেশ ব্যাংকের 10 তলার হাই সিকিউরিটি রুমে রাখা একটা প্রিন্টার হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দেয়। স্ক্রিনে দেখায় সাধারণ কিছু এরর মেসেজ। তবে এই প্রিন্টারটা কোনো সাধারণ প্রিন্টার ছিল না। বিশ্বের যে কোনো দেশের সাথে বাংলাদেশ ব্যাংকের যখনই কোনো আন্তর্জাতিক আর্থিক লেনদেন হতো, এই প্রিন্টারে স্বয়ংক্রিয়ভাবে তার একটা রসিদ বা কাগজ প্রিন্ট হয়ে বেরিয়ে আসতো। ব্যাংকের কর্মীরা ভাবলেন এটা তো নিত্যদিনের সাধারণ সমস্যা, হয়তো একটু কাগজ আটকে গেছে, নেটওয়ার্ক বা প্রিন্টারে কোনো ঝামেলা হয়েছে, কারণ গত 1 মাস ধরেই প্রিন্টারটা মাঝে মধ্যে এমন সমস্যা করছিল। তাই এটাকে একটা রুটিন সমস্যা ভেবে সবাই এড়িয়ে গেল। কিন্তু এই সাধারণ এরর মেসেজের আড়ালে যে কত বড় একটা সাইবার সুনামি ঘটে যাচ্ছিল তা ওই মুহূর্তে কেউ টের পায়নি। কে জানতো এই প্রিন্টারটা আসলে নষ্ট হয়নি, বরং তাকে সুকৌশলে বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু কেন? কারা করেছিল এই কাজ? আর কিভাবে একটা সামান্য প্রিন্টারের জ্যাম থেকে বেরিয়ে এলো শতাব্দীর সবচেয়ে বড় ব্যাংক লুটের কাহিনী? এই 10,000 কোটি টাকা চুরির পেছনে কোনো সাধারণ চোর ডাকাত ছিল না। তারা দরজা ভেঙে ঢুকেছিল একটা সামান্য ইমেলের হাত ধরে। কিভাবে একটা চাকরির ইমেল বাংলাদেশ ব্যাংকের ভিত নাড়িয়ে দিল, সেই কাহিনী শুনলে আপনার রীতিমতো থ্রিলার সিনেমা মনে হতে পারে। ডাকাতির ঠিক 9 মাস আগের কথা, 2015 সালের মে মাস। ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত আরসিবিসি ব্যাংকের জুপিটার স্ট্রিট শাখায় 4 জন ব্যক্তি এসে 4টি নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলে। প্রতিটি অ্যাকাউন্টে জমা করা হয় মাত্র $500। অ্যাকাউন্টগুলো খোলার পর থেকে দীর্ঘ 9 মাস ওই অ্যাকাউন্টে আর একটা কানাকড়িও লেনদেন হয়নি। এই 4টি অ্যাকাউন্টই খোলা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের টাকাগুলো পাচার করার জন্য। কিন্তু ফিলিপাইনে বসে হ্যাকাররা কিভাবে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সিস্টেমে ঢুকল? এর শুরুটা হয়েছিল 2016 সালের জানুয়ারি মাসে। রাসেল আহলাম নামের এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ব্যাংকের এইচআর বা মানব সম্পদ বিভাগে একটা ইমেল আসে। ইমেলের বিষয়বস্তু ছিল চাকরির আবেদন। ইমেলের সাথে অ্যাটাচমেন্ট হিসেবে দেওয়া ছিল একটা সিভি এবং একটা কভার লেটার। দেখতে একদম সাধারণ একটা জব অ্যাপ্লিকেশন, কিন্তু এই সাধারণ ইমেলটাই ছিল হ্যাকারদের পাতার সবচেয়ে বড় ফাঁদ। ব্যাংকের 3 জন কর্মী স্বাভাবিকভাবেই সেই সিভিটা ডাউনলোড করেন, আর ডাউনলোডের সাথে সাথে ওই ফাইলের ভেতরে লুকিয়ে থাকা মারাত্মক এক ম্যালওয়্যার বা ভাইরাস বাংলাদেশ ব্যাংকের পুরো সিস্টেমে ঢুকে পড়ে। এই ম্যালওয়্যারটা এতটাই ভয়ঙ্কর ছিল যে এটি ব্যাংকের সফটওয়্যারে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ে। এর ফলে হ্যাকাররা দেশের বাইরে বসে শুধু কয়েকটা মাউস ক্লিকের মাধ্যমে পুরো ব্যাংকের সিস্টেমের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। হ্যাকাররা সিস্টেমে ঢুকে পড়ল বটে, কিন্তু চাইলেই তো আর হাজার হাজার কোটি টাকা নিজেদের পকেটে আনা যায় না। এর জন্য দরকার এমন একটা সিস্টেম যার মাধ্যমে টাকা দেশের বাইরে নেওয়া যায়। হ্যাকাররা এবার টার্গেট করল বিশ্বের সবচেয়ে সুরক্ষিত আর্থিক লেনদেনের নেটওয়ার্ককে। কিন্তু কিভাবে তারা এই দুর্ভেদ্য দুর্গ ভেদ করল? প্রায় 1 মাস ধরে ব্যাংকের সিস্টেমের ভেতরে ঘাপটি মেরে বসেছিল হ্যাকাররা। ব্যাংকের কর্মীরা কখন অফিসে আসেন, কখন কোন কম্পিউটারে লগ ইন করেন, কিভাবে টাকা লেনদেন হয় আর কবে ছুটি থাকে, সবকিছু তারা দূর থেকে বসে মনিটর করছিল। 1 মাস ধরে এই রুটিন বোঝার পর 4 ফেব্রুয়ারি তারা তাদের আসল কাজ শুরু করে। যে কোনো আন্তর্জাতিক বড় লেনদেনের জন্য ব্যাংকগুলো সুইফট সিস্টেম ব্যবহার করে। এই সুইফট হলো আন্তর্জাতিক ফান্ড ট্রান্সফারের সবচেয়ে সুরক্ষিত একটা মেসেজিং নেটওয়ার্ক। ধরুন ভারতের রিজার্ভ ব্যাংক যদি অন্য কোনো দেশের ব্যাংকে টাকা পাঠাতে চায়, তবে তারা সুইফট সিস্টেমের মাধ্যমে একটা রিকোয়েস্ট পাঠাবে। এরপর সেই রিকোয়েস্ট যাচাই বাছাই করে টাকাটা ট্রান্সফার করা হয়। সুইফট সিস্টেম হ্যাক করা প্রায় অসম্ভব, তাই হ্যাকাররা সুইফট হ্যাক না করে একটু ভিন্ন পথ ধরল। তারা বাংলাদেশ ব্যাংকের সিস্টেমের দুর্বলতাকে কাজে লাগিয়ে ব্যাংকের সুইফট টার্মিনালের কনফিগারেশন ফাইল এবং আসল পাসওয়ার্ডগুলো চুরি করে নিল। অর্থাৎ তারা সিস্টেম ভাঙেনি, উল্টে সিস্টেমের চাবিটাই চুরি করে নিয়েছিল। এরপর 4 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারির মধ্যে হ্যাকাররা নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে, যেখানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখা থাকে, সেখানে মোট 35টি পেমেন্ট রিকোয়েস্ট পাঠায়। এই 35টি রিকোয়েস্টের মোট টাকার অঙ্ক ছিল $991 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 10,000 কোটি টাকার কাছাকাছি। হ্যাকারদের টার্গেট ছিল এই পুরো টাকাটা নিউ ইয়র্ক থেকে ফিলিপাইনে ট্রান্সফার করে নেওয়া। পুরো গেম প্ল্যানটা শুনলে মাথা ঘুরে যাবে। হ্যাকাররা ডাকাতির জন্য এমন একটা সময় বেছে নিয়েছিল যা ছিল রীতিমতো মাস্টার মাইন্ড লেভেলের। 3 দেশের ছুটির দিনগুলোকে তারা এমনভাবে এক সুতোয় গেঁথেছিল যে কেউ চাইলেও কাউকে ফোন করে আটকাতে পারবে না। কিভাবে তারা এই টাইমিংটা মেলালো? হ্যাকারদের এই ডাকাতির সবচেয়ে বড় অস্ত্র ছিল এই টাইমিং বা সময় জ্ঞান। তারা ডাকাতির জন্য 4 ফেব্রুয়ারি বিকাল 5টা বেছে নিয়েছিল। কেন জানেন? কারণ বাংলাদেশের সাপ্তাহিক ছুটি হলো শুক্রবার এবং শনিবার। বিকেলে কাজ করে হ্যাকাররা জানতো যে পরের 2 দিন বাংলাদেশ ব্যাংক পুরোপুরি বন্ধ থাকবে, কেউ কোনো রিকোয়েস্ট চেক করবে না। এদিকে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে শুক্রবার কোনো ছুটি নেই, সেখানে পুরো দমে কাজ চলছে। তাই তারা শুক্রবারেই বাংলাদেশ থেকে আসা ওই ভুয়ো রিকোয়েস্টগুলো প্রসেস করতে শুরু করে। এরপর যখন শনিবার এলো, তখন আমেরিকায় শুরু হলো তাদের সাপ্তাহিক ছুটি, মানে শনি ও রবি। অর্থাৎ যখন বাংলাদেশ ব্যাংক রবিবার খুলবে, তখন আবার নিউ ইয়র্কের ব্যাংক বন্ধ। কাহিনী এখানেই শেষ নয়।
সোমবার ফিলিপাইনে আবার চাইনিজ নিউ ইয়ার বা চীনা নববর্ষের সরকারি ছুটি ছিল। অর্থাৎ বাংলাদেশ, আমেরিকা আর ফিলিপাইন এই 3 দেশের ক্যালেন্ডার মিলিয়ে হ্যাকাররা টানা 5 দিনের একটা গ্যাপ তৈরি করেছিল। এই 5 দিন কোনো দেশের ব্যাংকই অন্য দেশের ব্যাংকের সাথে অফিসিয়ালি কোনো যোগাযোগ করতে পারবে না। দেশগুলো যখন সাপ্তাহিক ছুটিতে মগ্ন ছিল তখন নীরবে পাচার হয়ে যাচ্ছিল $1 বিলিয়ন। রবিবার সকালে যখন বাংলাদেশ ব্যাংকের কর্মীরা অফিসে এলেন তখন তারা ওই নষ্ট হয়ে থাকা প্রিন্টারটা মেরামত করেন, আর মেরামত করার সাথে সাথে আটকে থাকা রসিদগুলো ক্রমাগত প্রিন্ট হতে শুরু করে। সেই রসিদগুলো হাতে নিয়েই সবার চোখ কপালে ওঠার জোগাড়। তারা দেখেন নিউ ইয়র্কের ফেডারেল ব্যাংক থেকে 35টি ট্রানজ্যাকশনের মাধ্যমে প্রায় $1 বিলিয়ন ফিলিপাইন এবং শ্রীলঙ্কায় ট্রান্সফার করার রিকোয়েস্ট করা হয়েছে। সাথে সাথে বাংলাদেশ ব্যাংক থেকে নিউ ইয়র্ক ফেডে মেসেজ পাঠানো হয় এই ট্রানজ্যাকশনগুলো থামানোর জন্য। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ সেদিন রবিবার আমেরিকায় ছুটির দিন। নিউ ইয়র্ক ফেডের কেউ সেই মেসেজ দেখলই না। সোমবার যখন নিউ ইয়র্ক ফেড খুলল তখন ফিলিপাইনে চাইনিজ নিউ ইয়ারের ছুটি, কেউ কারো সাথে যোগাযোগ করতে পারছিল না। কিন্তু কপাল খারাপ হলে যা হয় সেটাই ঘটল হ্যাকারদের সাথে। তাদের এত নিখুঁত একটা প্ল্যান ভেস্তে গেল শুধুমাত্র দুটো ছোট্ট শব্দের ভুলের জন্য। নিউ ইয়র্ক ফেড থেকে 35টি রিকোয়েস্টের মধ্যে প্রথম 5টি রিকোয়েস্ট অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল, যার মধ্যে 4টি রিকোয়েস্টের মাধ্যমে $81 মিলিয়ন ফিলিপাইনের ওই আরসিবিসি ব্যাংকে চলে যায়, আর পঞ্চম রিকোয়েস্টের মাধ্যমে $20 মিলিয়ন পাঠানো হয়েছিল শ্রীলঙ্কার শালিকা ফাউন্ডেশন নামের একটা এনজিওর অ্যাকাউন্টে। টাকাটা যাওয়ার কথা ছিল জার্মানির ডয়চে ব্যাংকের মাধ্যমে, কিন্তু ডয়চে ব্যাংকের এক কর্মচারী একটা বানান ভুল ধরতে পারেন। হ্যাকাররা ফাউন্ডেশন বানানটা ভুল করে ফান্ডেশন লিখেছিল। এত বড় একটা লেনদেনে এমন বানান ভুল দেখে ডয়চে ব্যাংকের সন্দেহ হয়। তারা সাথে সাথে ট্রানজ্যাকশনটা আটকে দেয় এবং বাংলাদেশ ব্যাংকের কাছে কনফার্মেশন চায়। পরে খোঁজ নিয়ে জানা যায় শ্রীলঙ্কায় শালিকা ফাউন্ডেশন নামে কোনো অস্তিত্বই নেই, পুরোটাই ভুয়ো। শুধুমাত্র একটা ওয়ের জায়গায় ইউ লেখার জন্য হ্যাকারদের হাতছাড়া হয়ে যায় $20 মিলিয়ন। বাকি যে 30টি রিকোয়েস্ট ছিল, যার মূল্য ছিল প্রায় $870 মিলিয়ন, সেগুলো আটকে যাওয়ার ঘটনাটি আরও অদ্ভুত। হ্যাকাররা ফিলিপাইনের যে ঠিকানায় টাকা পাঠাচ্ছিল তার মধ্যে জুপিটার শব্দটা ছিল, কারণ আরসিবিসি ব্যাংকের ওই শাখাটা জুপিটার স্ট্রিটে ছিল। কিন্তু আমেরিকার স্যাংশন বা নিষেধাজ্ঞার তালিকায় জুপিটার শিপিং লিমিটেড নামে ইরানের একটা কোম্পানির নাম ছিল। আমেরিকার সিস্টেমে যখনই জুপিটার শব্দটা অটোমেটিক অ্যালার্ম বাজায়, নিউ ইয়র্ক ফেড সাথে সাথে বাকি 30টি ট্রানজ্যাকশন হোল্ড করে দেয়। এই একটা মাত্র শব্দের কারণে বেঁচে যায় বাংলাদেশের প্রায় 8,500 কোটি টাকা। কিন্তু যে $81 মিলিয়ন ফিলিপাইনে ঢুকে পড়েছিল সেগুলোর কি হলো? ওই যে 2015 সালের মে মাসে 4টে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছিল, ওই অ্যাকাউন্টগুলোতেই এই টাকাগুলো ঢোকে। এরপর সেই বিশাল অঙ্কের ক্যাশ টাকা ফিলিপাইনের ফিলরেম নামের একটা রেমিটেন্স কোম্পানির মাধ্যমে ফিলিপাইনের মুদ্রা পেসোতে কনভার্ট করা হয়। এরপর সেই বিশাল অঙ্কের ক্যাশ টাকা ফিলিপাইনের মাইডাস এবং সোলারি নামের দুটো বড় ক্যাসিনোতে চলে যায়। ক্যাসিনোর টেবিলে জুয়ার চিপস হিসেবে সেই টাকা হাত বদল হয়ে পুরোপুরি হোয়াইট মানি বা বৈধ টাকায় পরিণত হয়ে যায়। এরপর সেই টাকা কোথায় কার পকেটে গেছে তার আর কোনো হদিস পাওয়া যায়নি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, এত বড় একটা চুরির ঘটনা ঘটে যাওয়ার পরও বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রায় 1 মাস বিষয়টা ধাপাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। এমনকি দেশের তৎকালীন অর্থমন্ত্রীও নাকি খবরটা জানতে পেরেছিলেন পত্রিকা পড়ে। পুরো ঘটনা জানাজানি হওয়ার পর দেশে বিদেশে তুমুল হইচই পড়ে যায়। পরিস্থিতি সামলে না পেরে অবশেষে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আতিউর রহমান পদত্যাগ করতে বাধ্য হন। এই ঘটনার তদন্ত করতে আমেরিকা থেকে সাইবার সিকিউরিটি টিম আনা হয়। তারা তদন্ত করে দেখে এই হ্যাকিংয়ের কোডিং স্টাইল এবং আইপি অ্যাড্রেসের সাথে 2014 সালে সনি পিকচার্স হ্যাক হওয়ার ঘটনার হুবহু মিল আছে। আর ওই হ্যাকিংয়ের পেছনে ছিল উত্তর কোরিয়ার দুর্ধর্ষ হ্যাকার গ্রুপ ল্যাজারাস। উত্তর কোরিয়ার ওপর আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা থাকায় তাদের বৈদেশিক মুদ্রার প্রচণ্ড অভাব ছিল, আর সেই অভাব মেটাতেই তারা দেশের সেরা মেধাবী হ্যাকারদের কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংক থেকে টাকা চুরি করে আসছিল। বাংলাদেশের এই ঘটনাটাও ছিল তাদেরই একটা মাস্টার প্ল্যান।